হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার ফিরে এসেছি আমাদের হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি লেকচার 2-এ। আজকে আমরা দেখব আমাদের স্থানাঙ্ক জ্যামিতির 11.2 অর্থাৎ এই চ্যাপ্টারটা ইয়েটা আমাদের স্থানাঙ্ক জ্যামিতির বিভিন্ন ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল এসব নিয়ে। তো আমরা চলে যাই ক্লাসে। আজকে কি করব? আমরা আজকে করব আমাদের 11.2। এটা মেনলি আমাদের ক্ষেত্রফল রিলেটেড, আর ওই ত্রিভুজের বা চতুর্ভুজের বা বিভিন্ন ক্ষেত্রর পরিসীমা, ক্ষেত্রফল এগুলো রিলেটেড। তো আজকে আমরা দেখি কিভাবে আমরা এটা থেকে ক্ষেত্রফল বের করতে পারি, পরিসীমা বের করতে পারি। এটা অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার। সো আমরা দেখিনি ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয় আমাদের এই স্থানাঙ্ক জ্যামিতিতে ক্ষেত্রফল নির্ণয় দুইভাবে করা যায়। একটা আমরা আমরা যে নিয়মে করছি, আমরা ত্রিভুজের যেভাবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা যেভাবে ক্ষেত্রফল নির্ণয় করছি, বা আমাদের বিষমবাহু ত্রিভুজের যেভাবে ক্ষেত্রফল নির্ণয় করছি ওইভাবে করা যায়। তারপরে আমাদের স্থানাঙ্ক অবস্থা দিয়ে একভাবে করা যায়। প্রথমে আমরা দেখবো আমাদের আগে যে নিয়মে করছি ওই নিয়মে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করতে পারি ত্রিভুজগুলার। আমরা এখন ওইভাবে দেখব। প্রথমে হচ্ছে আমাদের যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে, এবং আমাদের যদি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, ধরলাম এটা এ, এটা বি, এটা সি। ধরলাম আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে এবং আমাদের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ধরলাম এটা x1, y1, এটা x2, y2, এটা x3, y3। তো আমাদের যদি বলে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে, তো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করব? আমরা বের করব আমাদের আগে ত্রিভুজের যেভাবে আমরা করছি। আমাদের একটা ত্রিভুজের কিভাবে ক্ষেত্রফল বের করতাম, ত্রিভুজের হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা যদি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা কল্পনা করি, এটা যদি আমরা ত্রিভুজের একটা লম্ব আঁকি, এটা হচ্ছে ত্রিভুজটার উচ্চতা এবং এখানে ভূমি কত বিসি। তাহলে আমাদের এই ত্রিভুজটার উচ্চতা হচ্ছে এইচ এবং ভূমি হচ্ছে বিসি। আমরা যদি এভাবে বের করতে চাই, আমাদের কি লাগবে? আমাদের বিসি লাগবে। আমাদের যেহেতু বি এবং সি স্থানাঙ্ক দেওয়া আছে, তো আমরা সহজেই বিসি এর মান বের করতে পারবো। কিন্তু আমাদের সমস্যা হবে আমাদের এখানে, আমরা এইচটা বের করতে হলে তো আমাদের এইচ এর মানটা কিভাবে বের করবো এটা আমাদের জানতে হবে। তো আমরা এখান থেকে এস এর মান বের করতে হলে আমাদের এই বিন্দুটা স্থানাঙ্ক লাগবে। যেহেতু আমাদের এটা কি ত্রিভুজ সেটা বলে দেওয়া নাই, যদি আমাদের এখানে বলে দেওয়া থাকতো আমাদের এটা সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা এখানে এই বিন্দুটাকে ডি ধরে এটা থেকে আমরা মধ্যবিন্দু বের করে, আমরা এই বিন্দুটা এই এইচ এর দূরত্বটা বের করতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের এটা কি ত্রিভুজ সেটা বলে দেওয়া নেই, সো আমরা এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো না। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের আরেকটা নিয়ম দেখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে কোনো ত্রিভুজ, বা আমরা মেনলি যেটাকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে চিনি। যেমন আমরা একটা ত্রিভুজের যদি ধরি, নাম দিই এ বি সি, এটা এই বাহুটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরলে, আমরা এটাকে এ বাহু ধরলে, এটাকে বি বাহু ধরলে, এটাকে সি বাহু যদি ধরি, তো আমরা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করতাম? পরিসীমা 2s = a + b + c, এবং অর্ধপরিসীমা এর সমান তাহলে কি হয়? a + b + c/2। আমরা এভাবে অর্ধপরিসীমা বের করে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতাম? ক্ষেত্রফল সমান √s × s - a s - b s - c, এভাবে তো বের করতাম। আমরা এখন যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, এখন এটা বিষমবাহু হোক, সমবাহু হোক, সমদ্বিবাহু হোক, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? প্রথমে বাহু তিনটার মান বের করব। বাহু তিনটার মান বের করে আমরা অর্ধপরিসীমাটা বের করব। অর্ধপরিসীমাটা বের করে এই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে? এটা এখন আমাদের যে কোনো ত্রিভুজ হোক, আমাদের একটা এই ত্রিভুজ হোক, আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ হোক, একটা সমবাহু ত্রিভুজ হোক, যে কোনো ত্রিভুজ হোক, আমরা এইভাবে আমরা বের করতে পারবো। কিন্তু শর্ত হচ্ছে আমাদের বাহুগুলোর মান জানা থাকতে হবে। আর বাহুগুলোর মান কিভাবে জানা থাকবে? যদি আমাদের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে। তিনটা শীর্ষবিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি এভাবে আমরা বের করে ফেলতে পারবো। এবং কথা হচ্ছে আমাদের ত্রিভুজ দেওয়া থাকলে তো আমরা এভাবে বের করতে পারবো, কিন্তু আমাদের যদি অন্য কোনো ভুজ দেওয়া থাকে, বললাম আমাদের চতুর্ভুজ দেওয়া থাকে, আমাদের চতুর্ভুজের আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস এগুলো দেওয়া থাকে, তাহলে কিভাবে বের করব? তাহলে কি আমাদের এই সূত্রটা হবে? কারণ এটা তো ত্রিভুজের সূত্র। তখন আমরা কিভাবে করব? আমরা এখন সেটা দেখব। আমাদের যদি একটা কি দেওয়া থাকে, আমাদের একটা বর্গ ধরলাম, একটা বর্গ দেওয়া আছে, এবং এটা চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। চারটা বিন্দুর স্থানাঙ্ক ধরলাম দেওয়া আছে a
বি সি ডি। এখন অনেকের প্রশ্ন, আমাদের ত্রিভুজের জন্য এই সূত্রটা ইউজ করছি, কিন্তু আমরা এখন বর্গের জন্য কি করব? বর্গের জন্য কিছু করা লাগবে না। আমরা যদি একটা বর্গের একটা কর্ণটা নিই, তাহলে আমাদের কি এখানে ভিতর দুইটা ত্রিভুজ, এটা 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ, আমাদের দুইটা ত্রিভুজ বের হয়ে গেছে না? আমাদের দুইটা ত্রিভুজ যদি বের হয়ে যায়, তো আমাদের আমাদের এই ত্রিভুজের 4টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা কি এখান থেকে এটার দূরত্ব বের করতে পারবো না? এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব বের করতে পারবো না? তো আমরা যদি এটাকে বের করি, দুইটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে আমরা এই ত্রিভুজের সূত্রটাকে, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটাকে কি এটা ফেলতে পারবো না? অবশ্যই পারবো। তো আমরা আরেকটা এখানে একটা আমাদের ইম্পর্টেন্ট কথা কি, আমাদের বর্গ, সামান্তরিক, আয়ত এগুলা কিন্তু কর্ণদ্বয়, এদের কর্ণদ্বয় কিন্তু দুটি সর্বসম ত্রিভুজে খণ্ডিত করে, এদের কর্ণদ্বয় দুটি সর্বসম ত্রিভুজে খণ্ডিত করে। তো আমাদের এখানে এটা কি হয়েছে, এটা হচ্ছে আমাদের বর্গ। বর্গ যদি হয়, আমাদের এখানে বর্গটা কি হয়েছে, দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে না? তাহলে আমাদের প্রথম ত্রিভুজ যেটা, দ্বিতীয় ত্রিভুজ সমান ওইটা, তাহলে আমরা কি এটা লিখতে পারি না, এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবার আমরা যে কোনো একটা ধরলাম, আমরা এ বি ডি এর ক্ষেত্রফল বের করবো, তাহলে আমরা 2 ইন্টু এ বি ডি এর ক্ষেত্রফল এমন লিখতে পারি না? আমাদের পুরোটা বের করা লাগবে না। আমাদের যদি বর্গ, সামান্তরিক, আয়ত হয়, তাহলে আমরা একটা বের করে এটাকে 2 গুণ দিই, যে কোনো একটা বের করে এটার সাথে 2 গুণ দিয়ে দিলে আমাদের পুরো ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা কি এখন আমরা আমাদের বর্গ, সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবো না? আমরা যদি একটা আমাদের এখন বর্গ দেখছি, যদি সেমভাবে রম্বস দেখি, ধরলাম এটা একটা রম্বস, আমাদের 4টা বিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে এ বি সি ডি। সেমভাবে আমরা যে কোনো একটা কর্ণ টানবো। কর্ণ আমরা এ স্থানাঙ্ক দেওয়া আছে, বি স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এ বি দূরত্ব, এ স্থানাঙ্ক, সি স্থানাঙ্ক, ডি স্থানাঙ্ক দেওয়া আছে, এডি এর দূরত্ব, তারপর ডি স্থানাঙ্ক, বি স্থানাঙ্ক দেওয়া আছে, বিডি এর দূরত্ব বের করতে পারবো। বিডি এর দূরত্ব বের করে আমরা এটা 1 নং, এটা 2 নং, আমরা এই একটা ত্রিভুজের যে কোনো এখানে দুইটা থেকে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো এবং এটার সাথে 2 গুণ দিয়ে দিব, আমাদের পুরো ক্ষেত্রফল বেড়ে গেছে, পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল বেড়ে গেছে। সেমভাবে আমরা যদি এখন আমাদের আমাদের ধরলাম একটা আয়ত কিংবা একটা সামান্তরিক দেওয়া আছে, সেমভাবে আমরা একটা কর্ণ টেনে দুইটা ত্রিভুজ উৎপন্ন হবে, ওই দুইটা ত্রিভুজ থেকে আমাদের দূরত্বগুলো বের করে সেমভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের কি মান বের হয়ে যাবে না? অবশ্যই বের হয়ে যাবে। আমরা এটা নিয়ে দেখবো, সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এরকম দেওয়া ছিল, আমাদের সামান্তরিক, আয়ত, বর্গ এগুলা দেওয়া ছিল, আর আমরা এভাবে করছি কারণ আমাদের সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস এগুলা কি করে, এগুলার কর্ণদ্বয় পরস্পরকে দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। কিন্তু আমাদের যদি এরকম অসমকোণ চতুর্ভুজ দেওয়া থাকে, অর্থাৎ এটা কোনো সামান্তরিক না, এটা কোনো অন্য কিছু, এটা কোনো সামান্তরিক না, এটা এই কি বলি মানে বর্গ না আয়ত, কারণ এগুলো হয়তো এটা কোনো শর্তদের একটু অসম ত্রিভুজ দেওয়া আছে, ধরলাম ধরি এটা একটা চতুর্ভুজ ক্ষেত্র দেওয়া আছে। তো আমাদের বলছে এখানে 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এখন আমাদের বলছে এটার ক্ষেত্রফল বের করো। এটা কিভাবে করব? ওই সময় না আমরা একটা বের করে সেটার সাথে 2 গুণ দিয়ে দিছি, দেখেন এখন এটা কি করব, সেম, এটাও সেম, শুধু এখানে কি করতে হবে, এখানে আমরা একটা কর্ণ টানি, এখানেও দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আগে কি করতাম, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এটার সাথে 2 গুণ দিয়ে করতাম, কিন্তু এখানে একটা ত্রিভুজ না, এখানে যেহেতু দুইটা সর্বসম ত্রিভুজ না, এখানে কিন্তু দুইটা সর্বসম ত্রিভুজ, কারণ এটা একটা অসম ক্ষেত্র, এখানে দুইটা সর্বসম ত্রিভুজ না। সো এখানে আমরা কি করব, দুইটা আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তারপরে যোগ করে দেব। কি করব, সরি, আমরা দুইটা এই আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তারপরে সেটাকে যোগ করে দিব। যেমন আমাদের এখানে কি আছে, এ বি ডি আছে একটা, তাহলে আমাদের এখানে কি হবে, এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান কি হবে, এ বি ডি প্লাস বিসিডি, এটা হবে আমাদের এই পুরাটার ক্ষেত্রফল। কি হবে, এই পুরাটার ক্ষেত্রফল হবে আমাদের এই একটা ত্রিভুজ যোগফল আর একটা ত্রিভুজ, এই দুটোটার ক্ষেত্রফলের যোগফল। ঠিক আছে, আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব, আমরা প্রথমে এ বির দূরত্ব বের করব, বিডির দূরত্ব বের করব, সরি এডির দূরত্ব, তারপর বিডির দূরত্ব বের করব।
তিনটা দূরত্ব বের করে আমাদের এখান থেকে অর্ধ পরিসীমা, তিনটা থেকে অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা থেকে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের বের হয়ে যায়। এখানে এস মানে কি, এস মানে অর্ধ পরিসীমা, এ মানে কি, এ মানে হচ্ছে বাহু, বি মানে দ্বিতীয় বাহু, সি মানে তৃতীয় বাহু। ঠিক আছে, আমাদের ওই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের এখানে ক্ষেত্রফল, এটার পুরোটার ক্ষেত্রফল বাইরে হয়ে যাবে। এখন এবার আমাদের এরকম যে ক্ষেত্র দেওয়া থাকুক, যে ক্ষেত্র দেওয়া থাকুক, আমাদের বললাম আমাদের যদি একটা ট্র্যাপিজিয়াম দেওয়া থাকে, আমাদের একটা ট্র্যাপিজিয়াম যদি দেওয়া থাকে, ট্র্যাপিজিয়াম এটাও কি কোনো আমাদের, এটাকে যদি আমরা কর্ণটা নিই, এটাও কি আমাদের দুইটা সর্বসম ত্রিভুজ উৎপন্ন করবে? অবশ্যই না, এটাও করবে না। তাই আমরা এটার ক্ষেত্রফল যদি আমাদের বের করতে বলে, সেমভাবে আমাদের এটার যদি চারটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, চারটা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, আমরা আগের নিয়মে এখানে একটা ত্রিভুজ, এখানে আরেকটা ত্রিভুজ, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিব, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল শেষ। এখন হচ্ছে আমাদের, তাহলে আমাদের এই নিয়মে কিভাবে ক্ষেত্রফল বের করতে পারবো এটা তো বোঝা গেছে। এখন হচ্ছে আমাদের পরিসীমা। পরিসীমা তো কিছুই না, পরিসীমা ক্ষেত্রফল যদি পারি, পরিসীমা কিছুই না, কারণ আমরা ক্ষেত্রফলের ভিতরে পরিসীমা বের করে ফেলি। এইখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলে কি তিনটা বাহু, পরিসীমা মানে তিনটা বাহু যোগফল ত্রিভুজের, যদি চতুর্ভুজ হয় চারটা বাহু যোগফল, যদি বহুভুজ হয় যতগুলো বাহু আছে সবগুলোর যোগফল। পরিসীমা মানে বাহু সবগুলোর যোগফল। ঠিক আছে, তো আমরা বাহুগুলো স্থানাঙ্ক দেওয়া থাকলে, তো আমরা যদি এরকম একটা আমাদের কি বহুভুজ ক্ষেত্র দেওয়া থাকে, আমাদের যদি সবগুলো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, এ বি সি ডি, এ বি সি ডি দেওয়া থাকে, প্রথমে আমরা পরিসীমা কিভাবে বের করবো? এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব, সি থেকে ডি এর দূরত্ব, ডি থেকে ই এর দূরত্ব, এরকম আমরা বের করে সবগুলো যোগ করে দিলে তো পরিসীমা। এখন অনেকে বলতে পারে যারা আমাদের লেকচার ওয়ানে, এটা তো আমাদের লেকচার 2 চলতেছে, এই লেকচার ওয়ানে ক্লাসটা করে নাই, আমরা ওখানে দেখাইছি দূরত্ব কিভাবে দুইটা বিন্দুর দূরত্ব বের করে। ওইটা যদি না করে থাকে তাহলে হয়তো ওরা দূরত্ব বের করতে পারবে না। আমরা এখানে আবার দূরত্বের সূত্রটা যদি একবার দেখাই দিই, আমাদের দূরত্ব সূত্র হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, y2 মাইনাস y1 হোল স্কয়ার। এটা মানে কি, x2 মানে হচ্ছে আমাদের একটা বিন্দু দেওয়া আছে, বললাম একটা বিন্দু দেওয়া আছে, a সমান x1, y1, b সমান x2, y2। আমাদের বিন্দু দেওয়া আছে, x2 হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দুর x এর স্থানাঙ্ক, x1 হচ্ছে প্রথম বিন্দুর x এর স্থানাঙ্ক, এখানে y2 হচ্ছে দ্বিতীয় বিন্দুর y স্থানাঙ্ক, y1 হচ্ছে প্রথম বিন্দুর y স্থানাঙ্ক। ঠিক আছে, আমরা আমাদের লেকচার ওয়ানে এই সূত্রটা কিভাবে আসছে, কিভাবে কি হয়েছে, পুরো ডিটেলস দেখছি। ঠিক আছে, তো তাহলে আমরা এই আমাদের এই নিয়ম থেকে, ত্রিভুজের ক্ষেত্রে থেকে আমরা কিভাবে ক্ষেত্রফল পরিসীমা বের করতে হয়, আমাদের বিন্দু সবগুলো বিন্দু দেওয়া থাকলে, তাহলে আমরা এটা বের করতে পারবো। এখন অনেকে বলতে পারে এটার ক্ষেত্রফল কিভাবে করবো? এটার ক্ষেত্রফল আমরা এটাকে ত্রিভুজ করে ফেলবো। এটাকে একটা ত্রিভুজ, এখান থেকে আরেকটা টানলাম, এখানে আমাদের তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, 1 2 3, আমাদের তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। আমরা আগের মতো পৃথক পৃথকভাবে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, তারপর সবগুলো যোগ করে দেবো। ঠিক আছে, এবারে যত ভুজ ক্ষেত্র হোক, আমাদের পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ যাই হোক, আমরা এভাবে আমাদের প্রত্যেকটাকে বিভিন্ন ত্রিভুজে বিভক্ত করে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিব, আমাদের বহুভুজের যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যদি সবগুলা বিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তবে। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে যদি একটা ম্যাথ দেখি, ধরলাম, আচ্ছা এখন আমাদের এগুলো মুছে ফেলি, শুধু সূত্রটা থাকুক। আমরা ধরলাম আমাদের কি দেওয়া আছে, আমরা একটা বই থেকে একটা প্রশ্ন দেখি, আমার কাছে বই থেকে একটা যদি প্রশ্ন দেখি, বইয়ের পিডিএফ দেওয়া আছে। যেমন আমাদের একটা বইতে দেওয়া আছে কি, a সমান -2,0, b সমান কি দেওয়া আছে 5,0, তারপরে c সমান দেওয়া আছে 1,4, এবং আমাদের বলছে কি, আমাদের বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমাদের কি বলছে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমাদের কি করতে হবে? ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা যদি ত্রিভুজ অঙ্কন করি তাহলে হবে, না করলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা যদি ত্রিভুজ আঁকি তাহলে হবে, না করলেও হবে। আমাদের প্রথমে -2,0 অর্থাৎ এখানে, তারপরে কি 5,0, 1 2 3 4 5 দিলাম এখানে, তারপরে 1,4, 1 2 3 4, তাহলে 1,4 এখানে। আমাদের ত্রিভুজটা কি হয়েছে? এটাই আমাদের ত্রিভুজ হয়ে গেছে। এখানে এ, এটা বি,
এটা সি। তো আমাদের এটা বের করতে বলছে, এখন আমাদের এটা বের করতে বললে আমাদের এটার ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল কীভাবে বের করবো? আমাদের আগের নিয়মে প্রথমে আমরা কী করতে হবে? প্রথমে পরিসীমা বের করতে হবে। পরিসীমার জন্য আমাদের কী লাগবে? বাহুগুলোর দৈর্ঘ্য লাগবে। প্রথমে আমাদের কী লাগবে? পরিসীমা, এস এর মান লাগবে। এস এর মানের জন্য আমাদের কী লাগবে? বাহুগুলোর দৈর্ঘ্য লাগবে। তাহলে আমরা আগে কি বাহুগুলোর দৈর্ঘ্য বের করি। ধরলাম আমাদের প্রথমে এসির দৈর্ঘ্য, এসির দৈর্ঘ্য যদি বের করি √1, আমরা কিন্তু এখন আমাদের আচ্ছা প্রথমে সূত্রটা বসাই, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। আমরা পরের ম্যাথে কিন্তু এই সূত্রটার বসাবো না, ডিরেক্ট আমরা মান বসে দিব। আমাদের x2 - x1 এ সি, এ আর সি, এ আর সি এর আমরা দূরত্ব বের করতেছি। x2 - x1, এখানে x2 কত? x2 হচ্ছে, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, তাহলে x2 কত? 1, x2 মাইনাস কত? x1, x1 কত? -2, তাহলে মাইনাস আছে প্লাস, +2 হোল স্কয়ার প্লাস সেমভাবে y2 কত? y2 হচ্ছে 4 মাইনাস y1 কত? 0 হোল স্কয়ার। তাহলে আমাদের দূরত্ব কত বেরিয়েছে? 1 + 2 3, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে 3 স্কয়ার 4 স্কয়ার আমাদের যোগ করলে হয় 25, 25 রুট করলে হয় 5। আমাদের এসির দূরত্ব কত বেরিয়েছে? এসির দূরত্ব কত বেরিয়েছে? 5। তারপরে আমাদের কাকে লাগবে? এবি সমান √AB, এবি, এবি। তাহলে এখানে x2 কত? x2 হচ্ছে 5, সেমভাবে আগের নিয়মে দূরত্বের সূত্র +2 হোল স্কয়ার প্লাস y2 - 0 - 0 হোল স্কয়ার। এখানে কি থাকে? √7 স্কয়ার প্লাস 0 স্কয়ার, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে 7। তাহলে আমাদের এসি বেরোছে 5, এবি বেরোছে 7। তারপর এবার আমাদের কি দেখব? আমাদের বিসি, বিসি যদি দেখি সেম বিসি, তাহলে 1 - 5 হোল স্কয়ার প্লাস 4 - 0 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 - 5 মানে কত? -4, √-4 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে কত আসে? √16, 16 প্লাস 16, অর্থাৎ √32 আছে। তো আমাদের বেড়ে গেছে আমাদের ইসি 1 - 4, ঠিক আছে। আমাদের একটা বেরোচ্ছে 5, একটা 7, একটা √32 বেরোছে। তো আমাদের তিনটা বাহু বেড়ে গেছে। তো আমরা এখন কি এটার এই ত্রিভুজটা আমাদের কি জানি, এই ত্রিভুজের আমাদের পরিসীমা বের করতে ফেলতে পারবো না। পরিসীমা কি? পরিসীমার সূত্র হচ্ছে 2s সমান a + b + c, 2s সমান a + b + c। আমরা ডিরেক্ট অর্ধ পরিসীমাই বের করি, আমাদের ডিরেক্ট s এর মানটাই বের করি। s এর মানটার সূত্র কি? a + b + c/2। তাহলে আমরা যদি ডিরেক্ট এটার মান বের করি, আমাদের কত? 5 + 7 প্লাস √32/2 এটা বেরিয়েছে। এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি ডিরেক্ট 5 + 7 প্লাস √32/2 8.83। আমাদের অ্যান্সার আসে কি? 8.83। এটা আসছে আমাদের কি কিসের মান? আমরা এই সূত্রটা এখন, এই সূত্রটা আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের পরিসীমাটা পেয়ে গেছি, অর্ধ পরিসীমাটা পেয়ে গেছি। এখন আমরা এই অর্ধ পরিসীমা দিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের কি ক্ষেত্রফলটা বের হয়ে যাবে না? এখন আমরা আবার ক্ষেত্রফলটা বের করি। আমরা এটা বলে মুছে দিই এখন। সুতরাং আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবিসি, আমাদের এখানে এই ত্রিভুজ চিহ্নটা একটু মোটা করে কেন দিছি? আমাদের ত্রিভুজ চিহ্নটাকে যদি একটু মোটা করে দিই, আমরা একটু কালো করেই দিই, এটাকে বোঝায় ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমাদের ওই ক্ষেত্রফল ওয়ার্ডটা আর এত কষ্ট করে লেখা লাগতেছে না। ক্ষেত্রফল নির্ণয় যদি আমরা করি, তাহলে s × s - a, s - b, s - c। আমাদের s এর মান কত? √s এর মান কত? s এর মান 8.3 ইন্টু s - এর মান কত বেরিয়েছিল? 5 বেরিয়েছিল। 5 s - সরি s এর মান তো কত? 8 - 3। s এর মান কত? 8.83, 8.83 মাইনাস এর মান কত? 5 বেরিয়েছে, সেম 8.83 মাইনাস b এর মান কত বেরিয়েছিল? 7 বেরিয়েছিল। আবার 8.83, আমাদের এটা কত বেরিয়েছিল? এটা বেরিয়েছিল আমাদের √32। তো আমাদের এই ক্যালকুলেশন করলে আমাদের যেটা বেরোবে ওইটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ওইটা বের করে নিও তোমরা।
আমাদের এখানে আমাদের প্রথমে কি প্রয়োজন ছিল? প্রথমে ছিল আমাদের অর্ধপরিসীমাটা বের করতে হবে, কারণ আমাদের ক্ষেত্রফলের জন্য কাকে লাগবে? এস। এস মানে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা লাগবে। অর্ধপরিসীমার জন্য কি লাগবে? বাহুগুলো লাগবে। তো আমরা একে একে তিনটা বাহু ক্ষেত্রফল আমাদের বাহু নির্ণয় সূত্র দিয়ে বের করে ফেলছি, দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে। তো তারপরে কি বের করতে? অর্ধপরিসীমা। তারপরে আমরা আমাদের যে ক্ষেত্রফলের সূত্রটা ওইটা ইউজ করে আমরা ক্ষেত্রফল বের করে ফেলছি। তো ঠিক আছে, আমাদের এভাবে আমরা যে কোনো ত্রিভুজে, যে কোনো চতুর্ভুজে, যে কোনো ইয়ার ক্ষেত্রফল বের করতে পারবো। শুধু আমাদের কি লাগবে? আমাদের পরিসীমাটা লাগবে, বাহুগুলোর দৈর্ঘ্য লাগবে। ঠিক আছে, আমরা এইভাবে করে ফেলতে পারবো, এভাবে আমাদের করে ফেলতে পারবো। কিন্তু এখন মূল কথা যেটা আমরা করতেছি হায়ার ম্যাথের ম্যাথ। আমরা এখন যদি একটা ক্ষেত্রফল বের করতে ধরলাম, আমাদের একটা 1 2 3 4 5 একটা পঞ্চভুজ দেওয়া আছে, আমাদের একটা পঞ্চভুজ দেওয়া আছে। তো আমরা কি একটা ক্ষেত্রফল বের করার জন্য একটা, দুইটা, এই তিনটা ত্রিভুজের প্রথমে কি তিনটা ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বের করব, তারপরে তিনটা ত্রিভুজের আলাদা আলাদা পরিসীমা বের করব, তারপর তিনটা ত্রিভুজের আলাদা ক্ষেত্রফল বের করব, তারপর তিনটা ত্রিভুজকে আমরা যোগ করে ফেলবো, তিনটা ত্রিভুজের যোগ করে ক্ষেত্রফল যোগ করে তারপরে বের করব। এত এত কি আমাদের সময় আছে? আমাদের এত কমপ্লেক্স করার কি কোনো কথা আছে? তাই আমরা এই নিয়মটা যদি আমাদের আসে কোনো সময় যদি করতে বলে করব, কিন্তু আমরা এই নিয়মে ম্যাথ করবো না। আমরা ম্যাথ করবো আমাদের স্থানাঙ্ক অবস্থায় যেভাবে ম্যাথ করা আছে ওইভাবে। এখন আমাদের ওই মূল নিয়মটা, আমাদের ক্ষেত্রফলের যে সহজ নিয়মটা, ওইটা কি আমরা এখন ওইটা দেখব। ওইটা কি? ধরলাম আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক। ধরলাম আমাদের এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1। তারপর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2। সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x3, y3। সরি ধরলাম আমাদের এটা হচ্ছে সি বিন্দু x3, y3, এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, আমাদের এরকম একটা কি দেওয়া আছে? আমাদের এরকম একটা ত্রিভুজ ক্ষেত্র দেওয়া আছে। তো আমরা এটার ক্ষেত্রফল কীভাবে বের করবো? এটার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কী হবে? প্রথমে আমাদের এ থেকে বি এ যেতে হবে, এ থেকে বি এর দূরত্ব, তারপর বি থেকে সি, প্রথমে এ বিন্দু থেকে বি বিন্দু, তারপর বি বিন্দু থেকে সি বিন্দু, তারপর সি বিন্দু থেকে আবার এ বিন্দুতে আমাদের ব্যাক করতে হবে না? আমাদের আবার এই বিন্দুতে ব্যাক করতে হবে না? ঠিক আছে, তো আমরা এটার প্রথমে আমরা সূত্রটা দেখে নিব, তারপরে আমরা এই সূত্রটা কিভাবে আসছে ওটার একটা বিশাল প্রমাণ আছে, আমরা ওই প্রমাণটা দেখব। ঠিক আছে, ওই প্রমাণটা শিখা লাগবে যে এমন কোনো কথা না, শুধু একবার দেখে নিলে হবে। আমরা তাইলে প্রথমে আমরা এইটা দিয়ে কীভাবে ক্ষেত্রফল বের করবো ওইটা দেখে নিই। আমরা এটা দিয়ে কীভাবে ক্ষেত্রফল বের করবো, এটা দিয়ে প্রথমে আমরা লিখবো কি? ক্ষেত্রফল সমান হাফ, তারপর লিখবো একটা মডুলাস প্রমাণ। তারপরে আমরা কি করব? আমরা কিভাবে ঘুরছি, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিভাবে ঘুরছি, আমাদের এখানে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা লাগবে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক আছে, আমাদের প্রথমে আমরা গেছি এ থেকে বি এ। প্রথমে কোথায় গেছি? এতে। প্রথমে ছিল আমরা এতে, এ থেকে আমরা কোথায় গেছি? বি এ। এ থেকে আমরা গেছি বি এ, তারপরে কোথায় গেছি? সিতে। সিতে যাই আমরা কি আবার এতে ব্যাক করছি না? সিতে যাই আমরা কি আবার এতে ব্যাক করছি না? আমরা আবার এতে গেছি। ঠিক আছে, আমরা এতে গেছি। তো আমরা কি এখন এভাবে কি এটা কি লিখছি আমরা কেউ বুঝবে? এ বি সি আবার এ, এটা আমরা কি কোনো মান আছে? এখন আমরা এটাকে সাজায় লিখবো হাফ গুণ মডুলাস অফ এই জায়গায় কি লিখবো? এই জায়গায় লিখবো এই স্থানাঙ্কগুলা। উপরে লিখবো x1, নিচে লিখবো y1 এই স্থানাঙ্ক। সেম ভাবে বি এর জায়গায় লিখবো বি স্থানাঙ্ক x2, y2। সি এর জায়গায় লিখবো সি স্থানাঙ্ক x3, y3। সেম ভাবে আবার এই জায়গায় স্থানাঙ্ক x1, y1। আমাদের ক্ষেত্রফল বর্গ একক। এখানে বর্গ এককটা কিন্তু দিতে হবেই, না হলে কিন্তু নাম্বার কেটে দিবে। সো আমাদের এখন আমরা দেখে ফেলছি আমাদের ক্ষেত্রফলে, এবার যে কোনো ক্ষেত্র হোক আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? এটাই ক্ষেত্রফলের সূত্র, এটাই। যদি আমাদের এখানে একটা চতুর্ভুজ দেওয়া থাকতো, সেম ধরলাম এই স্থানাঙ্ক x1, y1, এটা হচ্ছে b, x2, y2, c, x3, y3, d, x4, y4। সেম ভাবে আমরা লিখতাম কি? হাফ গুণ, প্রথমে আমরা কোথায় যেতাম? এতে, তারপরে এ থেকে বি তে, তারপর বি থেকে সি তে, তারপর সি থেকে ডি তে, ডি থেকে আবার এতে। এ কিন্তু যেটা প্রথমে লিখবে একদম যেটা শুরুতে লিখবে সেটা কিন্তু দুইবার আসবে।
কারণ এটা আমরা প্রথমে এ থেকে গিয়ে সবগুলো শেষ করে আবার এতে তো ব্যাক আসছি, আমাদের তো আমাদের পুরো ক্ষেত্রটা আসবে না। তাহলে আমরা কি লিখবো? প্রথমে স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3 x x4 y4 আবার x1 y1 আমাদের বর্গ একক ক্ষেত্রফল, বর্গ একক। ঠিক আছে, আমাদের ক্ষেত্রফল বেড়ে গেছে। এইভাবে আমরা মানগুলো বসাবো, তারপর আমাদের ক্ষেত্রফল বেড়ে যাবে। এখন কথা হচ্ছে আমাদের যে মানগুলো বসাবো ঠিক আছে, কিন্তু এখান থেকে ক্যালকুলেশন কিভাবে করব? এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব ওইটা তো দেখতে হবে। এখানে আমরা কি শুধু ডিরেক্ট মান বসে দিব, তারপরে কি করব? ওইটা যদি না জানি তাহলে কি আমাদের হবে? ওইটা যদি না জানি আমাদের হবে? আমাদের কি করব? আমরা প্রথমে কোনা কোনা এভাবে উপর থেকে নিচে গুণ দিব। এই x1 থেকে y2, x2 থেকে y3, x3 থেকে y1, আমরা এভাবে কোনায় কোনায় কি দিব? গুণ করব। গুণ করব কি করব? গুণ করব। যেমন হাফ গুণ x1 y2 প্লাস, এখানে কিন্তু আমরা যখন উপর থেকে নিচে গুণ করব, উপর থেকে নিচে গুণ করব, তখন আমাদের সবগুলো চিহ্ন থাকবে প্লাস। সবগুলো মানে আমাদের মাঝখানের চিহ্নগুলো থাকবে কি? প্লাস। x2 y3 প্লাস x3 y1। ঠিক আছে, x3 y1 তিনটা প্লাস। তারপরে কি করব? তারপর আমরা নিচে থেকে উপরে গুণ করব। নিচে থেকে উপরে, নিচে থেকে উপরে, নিচে থেকে উপরে। ঠিক আছে, নিচে থেকে উপরে গুণ করব। এবং এখন আমরা প্রথমে করছি উপর থেকে নিচে, তখন ছিল প্লাস, এখন নিচে থেকে যেহেতু উপরে করছি এখন হয়ে যাবে কি? মাইনাস। তাহলে মাইনাস y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x1। আমাদের ক্ষেত্রফল বেড়ে গেছে। বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, আমাদের এভাবে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমাদের ক্ষেত্রফল এভাবে করে আমরা কি বের হয়ে যাবে? আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। আমরা সবগুলোর মান, আমাদের x1 y1 এর মান সবগুলোর মান বসে আমরা এভাবে করলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এখন কত হচ্ছে আমাদের যে এই পরম মানটা দেয়, পরম মানটা দেয়, এটা কেন দেয়? আমাদের পরম মানটা যে দেয় এটা কেন দেয়? আমাদের অনেক সময় এমন হতে পারে আমাদের এই ক্ষেত্রফলটা ঋণাত্মক আসছে, কিন্তু আমাদের ক্ষেত্রফল, দূরত্ব এগুলো কি কখনো ঋণাত্মক আসা সম্ভব? এগুলো ঋণাত্মক আসা সম্ভব না। তখন ওই ঋণাত্মক মানটাকে আমাদের এই পরম মানটা মুছে ফেলে। এবার আমাদের আরেকটা কথা বলি, আমাদের যে অনেকে বলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে, আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। কেন অ্যান্টি ক্লকওয়াইজ না ঘুরলে আমাদের ক্ষেত্রফলটা ঋণাত্মক আসবে? কোনো সমস্যা নেই, যদি আমরা এখানে এ বি সি না করে আমরা যদি বলতাম আমাদের এই এ সি বি, আমাদের ক্ষেত্রফল একই আসতো, কিন্তু আমাদের ক্ষেত্রফলটা ঋণাত্মক আসতো। আর ঋণাত্মক আসলে তো আমাদের সমস্যা নেই, আমাদের তো মডুলাস আছে, পরম মানটা তো আছে, সমস্যা নেই। তবুও আমাদের যেহেতু আমাদের বইয়ের নিয়ম আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে, সো আমরা ওইভাবেই করবো। ঠিক আছে, আমরা আর বইয়ের বাইরের নিয়মে করবো না। ঠিক আছে, আমরা ঘড়ির কাঁটার বিপরীত নিয়মে ঘুরবো, ওইভাবে আমাদের মান বসাবো, ওইভাবে করবো। ঠিক আছে, তো আমরা আমাদের এভাবে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। এখন আমরা একটা উদাহরণ দেখব, তারপরে আমরা দেখব এই সূত্রটা দিয়ে আসছে, এটা তো আমি নিজের, এটা তো মুখের কথা না, আমি যে বসাই ফেলছি এটা কি আমি নিজে নিজে বসাই ফেলতে পারি? আমি বসাই ফেলতে পারি না। এটা কিভাবে আসছে আমরা ওই জিনিসটা দেখবো। ঠিক আছে, এখন আমরা জাস্ট আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের এটা থাকুক, আমরা একটা এক্সাম্পল কি দেখি, বই থেকে দেখি। আমাদের বই থেকে বেশিরভাগ ম্যাথ তো আমাদের বইতে দেওয়া আছে। আমাদের দেওয়া আছে কি 2,3 5,6 1, ঠিক আছে, -1,4। আমাদের দেওয়া আছে কি ধরলাম a 2,3 b 5,6 c -1,4। আমাদের এরকম তিনটা বিন্দু দেওয়া আছে। আমাদের বলছে ক্ষেত্রফল। আমরা একটু আগে কি করছিলাম? একটু আগে আমরা এগুলো দূরত্ব বের করে, পরিসীমা বের করে, অর্ধ পরিসীমা বের করে, তারপর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি করতাম। এখন আমাদের আর লাগবে না, আমরা ডিরেক্ট মান বসিয়ে দিব, ডিরেক্ট মান বসা দিব। কিন্তু মান বসানোর আগে আমাদের কি দেখতে হবে? মান বসানোর আগে আমাদের দেখতে হবে এটা ঘড়ির কাঁটার বিপরীতে কি আছে। প্রথমে আমরা চিত্রটা এঁকে ফেলি। আমরা এইটার যদি মানগুলো এখানে আমরা গ্রাফে বসাই, প্রথমে 2,3 2,3 2,3 এখানে, তাহলে এটা হচ্ছে a, তারপর হচ্ছে 5,6 5, যদি আরো বাড়াই 5,6 ধরলাম এটা b,
এখানে, তারপর হচ্ছে -1,4, -1,4 এখানে। তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, ত্রিভুজটা কি হচ্ছে এটা, এটা বাইরে লিখি, আমাদের এটা হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে। এখন এইটা আমাদের, আমরা কি গণিকাটার বিপরীতে দেখবো না? প্রথমে আমরা গণিকাটা কীভাবে ঘুরে, আমাদের হাতের ডান দিকে ঘুরে, আর বিপরীত, তাহলে বিপরীত কী হবে, হাতের বাম দিকে, তাহলে আমরা বাম দিকে যাব, এই দিকে যাব, ঠিক আছে। এ বি সি, আমাদের এ বি সি আমাদের গণিকাটার বিপরীত দিকে আছে। আমরা প্রথমে এরটা বসাবো, তারপরে বিটা বসাবো, সিটা বসাবো। এখন আমরা যদি কি থাকতো এরকম, যদি আমাদের এখানে বি থাকতো এখানে, সি থাকতো এখানে, আমাদের বি থাকুক সি থাকুক যেখানে, প্রথমে আমরা এ থেকে ধরছি না, তারপর বিপরীত দিকে যেগুলো আছে ওই স্থানাঙ্কগুলো বসে, তাইলে আমরা এখানে এ বসাতাম, এখানে সি বসাতাম, তারপরে ডি বসাতাম, মানে প্রথমে এর মান, তারপরে সি এর স্থানাঙ্ক, তারপরে বি স্থানাঙ্ক বসাতাম, তারপর আবার এই স্থানাঙ্ক। কিন্তু আমাদের এখন তো যেহেতু সাজেই দেওয়াই আছে, তো সমস্যা নেই, আমাদের নাম যেভাবে বসাবো চিহ্নটা স্থানাঙ্কগুলো ওভাবে বসাতে পারবো, এ বি সি। তো আমাদের সূত্রটা যদি আমরা মানগুলো বসে ফেলি, হাফ গুণ প্রথমে এরগুলা কি দেওয়া আছে, 2,3, তারপরে আছে বি কি দেওয়া আছে 5,6, বি দেওয়া আছে আমাদের 5,6, তারপরে সি -1,4। শেষ না, আমাদের প্রথমে যেটা লিখছি এটা আবার পুনরায় লিখতে হবে, আবার 2,3, এবার শেষ, বর্গ একক। তো আমরা এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের প্রথমে আমরা কি বলছি, প্রথমে আমাদের উপর থেকে নিচে গুণ হবে, উপর থেকে নিচে, তাহলে আমাদের 2 গুণ 6, উপর থেকে নিচে, তাহলে 6 দুগুণে 12, মাঝখানের চিহ্ন কি প্লাস, 5 গুণ 4, 4 5 20, মাঝখানের চিহ্ন কি প্লাস, 1 গুণ 3, 1 গুণ 3, 3 একে কি -3, আমাদের মাঝখানের চিহ্ন কি হওয়ার কথা প্লাস, কিন্তু আমাদের 3 একে 3, এটা তো মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে আমাদের কি হবে -3। এবার আমরা কি যাব উপর থেকে নিচে, উপর থেকে নিচে থেকে উপরে, সরি নিচ থেকে উপরে, এবার নিচ থেকে উপরে যাইলে 3 গুণ 5 কত 15, কিন্তু আমাদের চিহ্ন কি হবে মাইনাস হবে। সেম ভাবে 6 গুণ 1 কত, আমাদের চিহ্ন কি মাইনাস, 6 গুণ 1, 6 গুণ 1 মানে কি -6, কিন্তু আমাদের চিহ্ন আছে কি মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে +6। সেম ভাবে 4 গুণ 2 8, তাহলে -8। তো আমরা এটাকে পুরোপুরি যোগ করে ফেলি, আমাদের কি কি থাকে 12, প্রথমে যোগের গুলা যোগ করে ফেলি, 12 গুণ 20 কত 32, 32 যোগ 6, 32 আর 6 যোগ করলে কত 38। এখন 38 থেকে এবার আমরা বিয়োগ দিব, 38 থেকে 8 গেলে কত 30, 30 থেকে 15 গেলে কত 15, 15 থেকে আবার 3 গেলে কত 12, তাহলে আমাদের এখানে কত আসে 12। সো আমাদের 2 এর সাথে 12 কাটা গেলে 6 বর্গ একক, এটাই আমাদের ক্ষেত্রফল, এটাই কি আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে। আমরা আর আমাদের ওই পরিসীমা, অর্ধ পরিসীমা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ওগুলা দিয়ে করা লাগবে না, আমরা ডাইরেক্ট সূত্র ইউজ করে, শুধু গণিকাটা বিপরীতে আছে কিনা এটা চেক করে আমাদের সূত্র ইউজ করে আমরা ম্যাথ করে ফেলতে পারবো, ঠিক আছে। এরকম এখন আমাদের বইয়ের যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো এভাবে করে ফেলতে পারি। আমাদের ক্ষেত্রফল রিলেটেড, এখন যদি আমাদের বলতে এটার পরিসীমার জন্য আমাদের কি হইতো, যদি বলতে এটার পরিসীমা বের করো, পরিসীমার জন্য কি আমাদের দূরত্ব তিনটা বের করে যোগ করে ফেলতাম, হয়ে যেত। তো আমাদের ক্ষেত্রফল রিলেটেড কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো এখানে আমরা ত্রিভুজ দিয়ে দেখেছি, যদি এটা চতুর্ভুজ হতো, এটা যদি পঞ্চভুজ হতো, এটা যদি ষড়ভুজ হতো, সেম নিয়ম, শুধু আমরা প্রথম গণিকাটার বিপরীতটা দেখতে হবে, আমাদের সেম নিয়মে করবো, ঠিক আছে। ধরলাম আমাদের যদি এরকম থাকতো, আমরা শুধু ওই কিভাবে গ্রাফে বসাই আমরা চিনতে হবে গণিকাটার বিপরীত দিকে না দিকে আছে ওইটা দেখবো। ধরলাম আমাদের, আমি নিজের ইচ্ছা মতো কয়টা স্থানাঙ্ক নিই, ধরলাম 5টা স্থানাঙ্ক, এ সমান দেওয়া আছে 1, -2, বি সমান দেওয়া আছে 3,4, সি সমান দেওয়া আছে 4,5, ডি সমান দেওয়া আছে -4,6, ই সমান দেওয়া আছে ধরলাম 7,3, ঠিক আছে। আমাদের এরকম একটা 5টা বিন্দু আমি নিজের মতো ধরছি। এখন আমরা শুধু ম্যাথ করবো না, এটা শুধু দেখবো আমাদের গণিকাটার বিপরীতে আছে কিনা, বা কীভাবে আমরা মান বসাবো, মানগুলো কীভাবে আমরা আমাদের সূত্রে বসাবো ওইটা দেখবো। প্রথমে কত 1,-2, আমরা আগে স্থানাঙ্কগুলো গ্রাফগুলো দাগগুলো দেখি। প্রথমে কত 1,-2, অর্থাৎ 1 - 2 নিচে, এটা হচ্ছে কি আমাদের এ। তারপরে কি 3,4,
4, এটা হচ্ছে আমাদের কি বি। তারপরে 4,5, 4, 5, এটা হচ্ছে আমাদের কত সি। তারপর আমাদের -4,6, -4,6, এটা সরি 3, 6, আমাদের এটা হবে এখানে, তাহলে এটা এখানে, এটা হচ্ছে আমাদের কি ডি। তারপর 7,3, 3 আর 3, 3 কই আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের ই। তো আমরা যদি এটাকে এখন যোগ করি কি আসে রে, কি একটা অদ্ভুত ক্ষেত্র চলে আসছে আমাদের। আমরা এটাকে এগুলো যোগ করছি, আমাদেরকে একটা অদ্ভুত ক্ষেত্র চলে আসছে এখন, কারণ আমরা মান তো নিজে থেকে নিছি, ওই জন্য এরকম একটা ক্ষেত্র আসছে। সমস্যা নেই, এটার কি ক্ষেত্র হলো আমরা বের করতে পারবো না, অবশ্যই বের করতে পারবো। আমাদের এ বি সি ডি ই সবগুলো স্থানাঙ্ক দেওয়া আছে, তো আমরা মান কেন বের করতে পারবো না, অবশ্যই বের করতে পারবো। এখন আমাদের দেখতে হবে কি আমাদের গণিকাটার বিপরীতে আমরা মানটা কীভাবে বসাবো। আমাদের গণিকাটার বিপরীত কি, গণিকাটা ঘুরে হাতের ডান দিকে, হাতের এভাবে ঘুরে, তো গণিকাটার বিপরীতে আমরা এভাবে মান দেখবো। অর্থাৎ আমাদের এরপরে কি আছে, তারপরে কি আছে এ, এরপরে আমাদের গণিকাটার বিপরীতে কি আছে আমরা এভাবে যেহেতু করবো, এরপরে কি আছে ই আছে, তারপরে আছে সি, তারপরে ডি, তারপরে বি। তো আমরা যদি ক্ষেত্রফলে মান বসাই, ক্ষেত্রফলে বসাবো প্রথমে কার মান, প্রথমে এ স্থানাঙ্ক, তারপরে ই স্থানাঙ্ক, তারপরে সি স্থানাঙ্ক, তারপরে ডি স্থানাঙ্ক, তারপরে বি স্থানাঙ্ক, তারপরে আবার এ স্থানাঙ্ক। এভাবে করে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, ঠিক আছে। এভাবে করে আমরা ক্ষেত্রফল বের করে ফেলবো, ঠিক আছে। তো আমাদের তাহলে আর আমাদের মাইনাস আসবে না বা ক্ষেত্রফল নিয়ে কোনো জটিলতা হবে না। কিন্তু আমরা কি ধরলাম আমরা এটা ক্ষেত্রফল এভাবে বের করছি, ই এ ই সি ডি বি এ, এভাবে বের করছি। কিন্তু কি আমরা কি লিখবো, আমাদের ক্ষেত্রটার নাম কি আমরা লিখবো এ ই সি ডি বি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা কি এটা লিখবো, সমস্যা নেই। আমরা ক্ষেত্রফল এখানে যে ক্ষেত্রটা, এটার সময় আমরা লিখতে পারি এ বি সি ডি ই এর ক্ষেত্রফল। আমাদের যে ক্ষেত্রফলের জন্য আমরা যেভাবে সাজাইছি ওইভাবে যে নাম লিখতে হবে এটা কোনো কথা না, আমরা নামটা আমাদের আগের মতোই লিখবো, কিন্তু আমরা ওই মানগুলো বসাইতে আর কি আমরা গণিকাটার বিপরীতটা চেক করব, ঠিক আছে। তো আমরা এখানে যদি এভাবে মান বসাই আগের মতো ক্যালকুলেশন করে উপর থেকে নিচে যোগ, নিচ থেকে উপরে বিয়োগ, এভাবে ক্যালকুলেশন করি আমাদের মান সবগুলো বের হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের ম্যাথ সবগুলা করতে পারবো। এখন আমাদের আরো দুই একটা ম্যাথ দেখবো, তারপরে আমাদের সূত্রের প্রমাণটা দেখি আমাদের বইতে কি ম্যাথ দেওয়া আছে। আমাদের বইতে মানে একদম একটা বইতে অনুশীলনী 11.10 নাম্বার একটা ম্যাথ দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের, আমরা ওই ম্যাথটা করেই তারপর আমরা সূত্রের প্রমাণটা দেখব। আমাদের দেওয়া আছে এখানে লিখে, আচ্ছা এই সাইডে লিখে ফেলি কি কি দেওয়া আছে আমাদের। এই সমান আমাদের দেওয়া আছে 2, - 3, বি সমান দেওয়া আছে 3, -1, সি সমান দেওয়া আছে 2, 0, ডি সমান দেওয়া আছে -1, 1 এবং ই সমান দেওয়া আছে -2, 1। পাঁচটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ এটা কি একটা পঞ্চভুজ শীর্ষ বিশিষ্ট। আমাদের এই পাঁচটা শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক। আমাদের দেখাইতে হবে এইটা দিয়ে আমরা যে ক্ষেত্রটা বের করব ওইটার ক্ষেত্রফল 11 বর্গ একক। আমাদের জাস্ট ওইটাই দেখাইতে হবে। তো কি আমরা ক্ষেত্রফল সূত্র জানি, ক্ষেত্রফলের সূত্র ইউজ করে আমরা বসে ফেলবো, আমাদের ক্ষেত্রফল বাইরে হবে, ওইটা দেখাবো, ওইটা 11 হবে, আমরা ওইটাই দেখাবো। কিছু করার কি, আমরা কি করবো, প্রথমে ক্ষেত্রফলের জন্য আমাদের ক্ষেত্রফলের মানটা বসাইতে হবে। মানটা বসানোর জন্য কি গণিকাটার বিপরীত আছে না, ওইটা দেখতে হবে। তাহলে প্রথমে আমরা যদি ওইটা চেক করি, প্রথমে কত 2, 3, -3, 2, আচ্ছা এগুলো লিখে ফেলি 2, -3 এখানে, তারপর বি 3, -1, 3, -1 এখানে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তারপরে সি 2, 0 এখানে, এটা হচ্ছে সি, তারপরে ডি -1, 1, -1, সরি এখানে, এটা হচ্ছে আমাদের কি ডি, তারপর ই হচ্ছে -2, 1, -2, 1 এখানে, এটা হচ্ছে ই। তাহলে আমরা সবগুলো যোগ করে ফেলি। প্রথমে আছে এ থেকে বি, বি থেকে সি, তারপর কি যোগ করতাম, ঠিক আছে আমরা সবগুলো যোগ করে ফেলছি। আমাদের এরকম একটা ক্ষেত্রফল পেয়েছি, এরকম একটা ক্ষেত্র পেয়েছি।
ক্ষেত্র পাইছি। এখন আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে কোনটা কোনটার পরে আছে, কোনটা, ও সরি সরি এখানে একটা ভুল আছে। আমার এটা ছিল -1,1, -1,1 এখানে, এটা ছিল -2,1, তাহলে আমাদের এটা হবে এখানে, তাহলে আমাদের ক্ষেত্রে বলতে এরকম হবে। ঠিক আছে, সমস্যা নেই, চিত্র নিয়ে কোনো সমস্যা নেই, চিত্র যেভাবে আগে হয়ে যাবে, চিত্র নিয়ে কোনো সমস্যা নেই। তো আমাদের এটা এ, এটা বি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। ঠিক আছে, তো আমাদের প্রথমে দেখতে হবে গোয়েঙ্কাটার বিপরীত। গোয়েঙ্কাটার বিপরীতে আমরা এইভাবে করবো, এর পরে কি বি আছে, বির পরে সি আছে, সির পরে ডি আছে, তারপর ই আছে। আমাদের কিন্তু আমাদের ইয়েটা সাজাই দেওয়া আছে, আমাদের ক্ষেত্রটা কিন্তু সাজাই দেওয়া আছে। তবুও আমরা যদি সাজাই দেওয়া না থাকতো তবুও আমরা কিন্তু বিপদে উঠতাম। এখন আমাদের যেহেতু সাজাই দেওয়া আছে, আমরা যেভাবে আছে ওইভাবে বসে ফেলবো। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল কি বসাবো? প্রথমে এ স্থানাঙ্ক, এ কত? -2, -3, তারপরে বি, বি কত? 3,1, 3, -1 সরি। তারপরে সি কত? 2,0, 2,0। তারপরে ডি, ডি কত? -1,1, -1,1। তারপরে -2,1, -2,1। কি শেষ? শেষ না, এখন আবার প্রথমটা আবার ব্যাক লিখতে হবে, 2, -3, 2, -3। তো আমাদের হাফ। এখন আমরা প্রথমে কি গুণ করবো? কোনা কোনায় গুণ করবো। তাহলে 2 দিয়ে -1কে গুণ করলে -2, 3 দিয়ে এটাকে গুণ করলে 0, 2 দিয়ে এটাকে গুণ করলে +2, এটা দিয়ে এটাকে গুণ করলে -1, এটা দিয়ে এটাকে গুণ করলে -6। সেমভাবে নিচ থেকে উপরে মাইনাস, মাইনাস, নিচ থেকে উপরে মাইনাস হওয়ার কথা, কিন্তু মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস আমাদের এটা গুণ করলে কি -9। আবার আমাদের সূত্রেরও কি মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা হবে +9। তারপরে +2, একইভাবে +0, +2, -2। হাফ গুণ। এখন আমরা সবগুলো যদি যোগ করি, -2 +2 কাটা, -2 +2 কাটা, আর কি থাকে আমাদের? আমাদের এখানে থাকে 9 + 2, 11। আমাদের কি কোনখানে ভুল হয়েছে? 3 × 9, 2। ও সরি সরি, আমাদের এটা +6 হবে, +6। -2, -3 গুণ করলে +6 হয়। 2, তাহলে এটা যোগ করলে হবে কত? এই দুটোটা যোগ করলে হবে 11, 11 আর 6 যোগ করলে কত? 11 আর 6 এসে আমাদের 17। এটা কোনখানে বলেছে? এটা কি মান বসানি বলেছে? 2 মাইনাস, ওহো, 2 -1, 3, 3 -1, 2 0, -1 1, -2 1। না, সেগুলো তো সব ঠিক আছে। 2 1 2, 3 0, 3 2 2 1, -1 প্লাস, আমাদের -2 +2, -1 +6, 9, 2 যোগ করলে হয় কত? -2 কাটা, 2, 2 কাটা, 2, 2 প্লাস এখান থেকে মাইনাস এখানে গেলে 1 যোগ করলে আমাদের আসে 16। অ্যান্সার হয় তাহলে কত? 2 ভাগ দিলে 8 বর্গ একক। আমাদের বইতে দিছে কি? আমাদের প্রমাণ করতে হবে 11। আমাদের আসা কত? 8। আমাদের তো সব ক্যালকুলেশন ঠিক আছে, তার মানে এখানে হয়তো বইতে কোনো ভুল আছে বা কিছু। আমাদের এটা কত? বইয়ের কত? মেবি 11 নাম্বার নাকি 10 নাম্বার, দেখি কত নাম্বার এটা বইয়ের। ও সরি, আমাদের এটা বইয়ের হচ্ছে 9 নাম্বার, বইয়ের 9 নাম্বার। আমাদের বইয়ে দিছে বহুভুজের ক্ষেত্রে হলে 11 বর্গ একক দেখাইতে হবে, কিন্তু আমাদের আসছে কত? 8। আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, আমার মেবি এখানে বইয়ের কোনো ভুল আছে। তো আমরা যদি এখন আরেকটা ম্যাথ দেখি, আমরা বইয়ের কত দেখবো? বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের সিকিউতে গরুগতে আসার সম্ভাবনা অনেক, আমরা ওইটা দেখবো। এটা কি? আমাদের বইয়ের 10 নাম্বারটা। আমাদের একটা চতুর্ভুজের
চারটা বিন্দু দেওয়া আছে। চতুর্ভুজের চারটা বিন্দু কি কি দেওয়া আছে সেটা একবার দেখি। 2, -3, a সমান কি দেওয়া আছে 2, -3, b সমান কি দেওয়া আছে b সমান দেওয়া আছে 3, -1, 3, -1, c সমান কি দেওয়া আছে c সমান দেওয়া আছে 2, ও সরি এখানে ভুল দেওয়া আছে 4, 3, 4, -4, 2 দেওয়া আছে -4, 2, আর এটা দেওয়া আছে 3, 4। আমরা আগেরটাই লিখে ফেলতেছি 3, 4, আর এটা দেওয়া আছে 6, -1। তারপরে ডি কি দেওয়া আছে ডি দেওয়া আছে p, 3। স্থানাঙ্কগুলো আবার দেখিনি 3, 4, -2, 4, 2, 6, -1, p, 3। হ্যাঁ, আমাদের এরকম একটা স্থানাঙ্ক দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের অন্যগুলো থেকে এটার ভিন্নতা কোথায়? আমাদের এখানে পি এর এক্স অক্ষের যে স্থানাঙ্কটা, অর্থাৎ পি এর আমাদের বুঝের যে মানটা, ওইটা কিন্তু আমাদের দেওয়া নেই। আমাদের বলছে কি, আমাদের বলছে এখানে এগুলো এটা হচ্ছে একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু, এবং এগুলো কি গণিকাটার বিপরীত দিকে আছে। আমাদের এখানে আর গণিকাটার বিপরীতে আছে না নাই সেটা চেক করে রাখবে না, এগুলো গণিকাটার বিপরীতে আছে। এবং আমাদের এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের দ্বিগুণ। আমাদের এবিসিডি এটা দিয়ে এই চারটা বিন্দু দিয়ে একটা ক্ষেত্রফল বের হবে, আমরা সেটা যদি আমরা এবিসি দিয়ে একটা ত্রিভুজ তৈরি করি, ওইটার দ্বিগুণ। তো আমরা যদি এই শর্তটা ওই শর্তটা যদি হয়, আমাদের পি স্থানাঙ্ক বের করতে বলছে। পি এর স্থানাঙ্ক আমাদের কি বের করতে হবে? আমাদের পি স্থানাঙ্কটা বের করতে হবে। তো আমরা কি করব, আমাদের যে শর্ত দেওয়া আছে আমরা আগে ওই অনুসারে আগাবো, তারপরে আমাদের দেখা যাক কি হয়। প্রথমে আমাদের কি দেওয়া আছে, আমাদের বলছে এবিসিডি এবং এবিসি দুটোটার ক্ষেত্রফল বের করতে হবে। আমাদের বলছে এবিসিডির ক্ষেত্রফল এবিসির দ্বিগুণ, অর্থাৎ দুটোটার ক্ষেত্রফল এত লাগবে। তাহলে আমরা আগে এবিসি এর ক্ষেত্রফলটা বের করি। এবিসি এর ক্ষেত্রফল আমাদের কিন্তু এখানে আমাদের গণিকাটার বিপরীতে আছে না, এটা চেক করা লাগবে না, কারণ আমাদের ওরা প্রশ্নে বলেছে গণিকাটার বিপরীতে আবর্তিত। তাহলে 3, 4, -4, 2, 6, -1, আবার 3, 4। ঠিক আছে, তো আমরা আবার ক্যালকুলেশন করি। 3 দুগুণে 6, 6 + 4 + 24, সেমভাবে +16 -12 + 3 কত আসে? ডাইরেক্ট ক্যালকুলেশনে 6 + 4 + 24 + 16 + 3 -12, 41। আমাদের এটার অ্যান্সার আসে কত? গুণ 41। এটা আমাদের ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। সেভাবে আমরা যদি এবিডি এর ক্ষেত্রফল বের করি, এবিসিডি এর ক্ষেত্রফল হাফ গুণ 3, 4, -4, 2, 6, -1, p 3, আবার 3, 4। আমরা আবার ক্যালকুলেশন করে ফেলি। 3 দুগুণে 6, 4 একে 4, 3 6 18, 3 6 18, পি গুণ 4 অর্থাৎ 4p। তারপরে আমাদের কি? তারপরে আমাদের মাইনাস 4 4 16, তাহলে -16 + 16। সেমভাবে -12 -p, তারপর -9। আমরা নিচে দেখি -9। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে কি আসে আমরা ওইটা দেখে ফেলি। সরি, প্লাস পি হবে 6 + 4 + 18 + 16 - 12 - 9 23। আমাদের আসছে 23 + 4 1 5p। আমাদের এবিসিডি এর ক্ষেত্রফল আসছে হাফ গুণ 23 + 5p। আর আমাদের কি বেরিয়েছে? আমাদের এবিসি এর ক্ষেত্রফল হয়েছে হাফ গুণ 41। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে আমাদের শর্তে কি বলছে। আমাদের বের করতে হবে এই পি, মানে অজানা রাশি কি আছে, পি এর মান বের করতে হবে। এবং আমাদের শর্তে কি দেওয়া ছিল? আমাদের শর্তে দেওয়া ছিল আমাদের
ABCD এর যে ক্ষেত্রফল, ABCD এর যে ক্ষেত্রফল এটা ABC এর দ্বিগুণ, ABCD এরটা ABC এর দ্বিগুণ। আমাদের এখন আমাদের ABCD এর ক্ষেত্রফল কি বলছে, ABC এর দ্বিগুণ। এটা আমাদের কি ছিল, আমাদের শর্ত দেওয়া ছিল এটা। এখন আমরা এগুলো মুছে ফেলি, আমাদের ক্ষেত্রফলগুলো কি কি ছিল এগুলো একটু মনে রাখি, আমরা এগুলো মুছে ফেলি। আমাদের শর্তে কি দেওয়া ছিল, শর্ত, তাহলে আমরা লিখি শর্ত মতে, শর্ত মতে, শর্ত মতে কি দেওয়া ছিল, শর্ত মতে দেওয়া ছিল আমাদের ABCD এর ক্ষেত্রফল ABC এর দ্বিগুণ। তাহলে কে বড়, আমাদের বড় হচ্ছে ABCD, তাহলে কে ছোট, ABC, যে ছোট তার সাথে 2 গুণ হবে, যে ছোট তার সাথে 2 গুণ। তাহলে আমাদের ABCD এর ক্ষেত্রফল কি বেরিয়েছে, ABCD এর ক্ষেত্রফল বেরিয়েছে হাফ গুণ 23 প্লাস 5p, আর আমাদের ABC এর ক্ষেত্রফল বেরিয়েছে কত, হাফ গুণ কি বেরিয়েছে 41, এটা বেরিয়েছে। তো আমাদের এটা বড় এটা ছোট, তাহলে এটার সাথে কত, এটা দ্বিগুণ বলছে না, তাহলে এটার সাথে 2 গুণ হবে। আমাদের বের করতে হবে এখান থেকে পি এর মান। আমাদের এই দুটোটা এগুলো বলে দেওয়া ছিল ABCD এর ক্ষেত্রফল ABC এর দ্বিগুণ। তো আমরা এই অনুসারে আমাদের এটা শর্ত আসছে, এখান থেকে আমরা কিসের মান বের করব, পি এর মান বের করব। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এখানে হাফ কাটা যায়, তো আমাদের আর কি থাকে, এখানে গুণ করলে 23 প্লাস 5p, আর এখানে গুণ করলে কত, 41 দুগুণে 82, 5p রাখি দিলাম, ওইটা ওই সাইডে চলে গেল, 82 মাইনাস 23, তাহলে কত হয়, 5p সমান মাইনাস চল্লিশ দুগুণে 82 গেল, ঠিক আছে, 23 আচ্ছা 5p, আচ্ছা যাই হোক, আমাদের হচ্ছে 59। তো আমরা এখানে p রাখি দিলাম, আর ওইটাকে এক সাইডে নিয়ে দিলে 59/5, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে, 59/5, আমাদের আসে 11.8, এটাই আমাদের অ্যান্সার। আমাদের পি এর মান বের করতে বলছে, পি এর মান আসে কত, 11.8, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমরা এখন আমাদের এভাবে যেভাবে বলবে, আমাদের যদি কোনো ত্রিভুজ দেওয়া থাকে এবং কোনো অজানা, এরকম অজানা কোনো যদি চলক দেওয়া থাকে, আমাদের ওইটার জন্য একটা হিন্ট দেওয়া থাকবে, এবং ওইটা থেকে আমরা আমাদের অজানা যে স্থানাঙ্কটা, ওইটা অজানা স্থানাঙ্কের বিন্দুটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমরা এইটাও দেখছি। তো আমরা বইয়ের ক্ষেত্রফল রিলেটেড যত ম্যাথ আছে আমরা সবগুলোই আমরা মোটামুটি বই থেকে করতে পারবো। তো আমরা এখন কি দেখবো, এখন দেখবো আমাদের ওই ক্ষেত্রফলের যে সূত্রটা, অর্থাৎ এটা আর কি, আমাদের হাফ গুণ x1 y1 x2 y2 x3 y3, এটা কোথা থেকে এটা যে আসছে, আমাদের এটার প্রমাণটা দেখবো আর কি, এই সূত্রটার প্রমাণটা দেখবো। আমরা কি দেখবো, এই সূত্রটার প্রমাণ দেখবো। তো এটার প্রমাণ দেখতে হলে আমাদের একটা চিত্র আঁকতে হবে। আমাদের এটার প্রমাণ দেখতে হলে আমাদের প্রথমে একটা চিত্র আঁকতে হবে। প্রথমে আমরা একটা চিত্র, আচ্ছা এটা এক সাইডে আঁকি, আমাদের প্রমাণটা যেহেতু অনেক বড় আছে, এক সাইডে চিত্রটা আঁকি। আমরা ত্রিভুজ ক্ষেত্র দিয়ে আমরা এটা প্রমাণটা দেখবো। আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, এটা একটা আমাদের ত্রিভুজ, ধরলাম এটা হচ্ছে আমাদের এ সমান x1 y1, এটা হচ্ছে বি সমান x2 y2, এটা হচ্ছে আমাদের x3 y3, ঠিক আছে। আমাদের এটা ABC। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটা এখানে একটা লম্ব টানবো, এই বিন্দুটিকে এখানে একটা লম্ব টানবো, এই বিন্দুটিকে এখানে একটা লম্ব টানবো। এটার নাম কি দিই, এটার নাম দিই ডি, এটার নাম হচ্ছে ই, এটার নাম হচ্ছে এফ, ঠিক আছে। এটার নাম ডি, এটার নাম ই, এটার নাম এফ। এখন আমরা এগুলা স্থানাঙ্ক লিখবো কি হিসাবে, এগুলা স্থানাঙ্ক এখান থেকে লিখবো, এই বিন্দুগুলা থেকে এগুলা স্থানাঙ্ক লিখবো। এগুলা স্থানাঙ্ক কীভাবে লিখবো, প্রথমত এই তিনটা বিন্দু আমাদের কি আছে, তিনটা বিন্দু আমাদের এক্স অক্ষের উপর আছে, তিনটা বিন্দু আমাদের এক্স অক্ষের উপর আছে। আর আমরা একটা জিনিস জানি, আমরা স্থানাঙ্কের নিয়ম অনুসারে আছে, আমরা এবার
পরের মানে আমাদের 11.34ও দেখবো আমাদের ওই জিনিসটা। আমাদের কোনো একটা বিন্দু যদি আমাদের এক্স অক্ষের উপর থাকে তাহলে ওই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0। আমাদের কোনো একটা বিন্দু যদি আমাদের এক্স অক্ষের উপর থাকে ওই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0। অর্থাৎ আমাদের এই তিনটা বিন্দুর ক্ষেত্রে আমরা একটা সাধারণ কি লিখতে পারি, আমাদের দুইটা স্থানাঙ্ক থাকে, তো দুইটা স্থানাঙ্ক আমাদের এই তিনটার ক্ষেত্রে ওয়াই স্থানাঙ্ক 0, তিনটার ক্ষেত্রে ওয়াই স্থানাঙ্ক 0, তিনটার ক্ষেত্রে ওয়াই স্থানাঙ্ক 0। এবার এক্স এর স্থানাঙ্ক জায়গায় কি হবে এটা দেখব। এক্স এর স্থানাঙ্ক জায়গায় কি হবে, আমাদের এই বিন্দুটা ডি বিন্দুটা আমাদের মূল বিন্দু থেকে কোথায় আসছে, x3 ঘর পর্যন্ত আসছে না, মূল বিন্দু থেকে x3 ঘর পর্যন্ত আসছে না, এই এখানে আমাদের এটা অনুযায়ী এটার মতো যদি আমাদের এই ডি বিন্দুটা কনভার্ট করি, এখান থেকে আমরা লম্ব আঁকছি, তাহলে এইটা যে পর্যন্ত গেছে ওয়াই অক্ষ থেকে আমাদের ডি বিন্দুটাও একটুকু গেছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে x3 লিখতে পারি। সেম ভাবে এখানে কি লিখতে পারি, এটা এই মূল বিন্দু থেকে x2 পর্যন্ত গেছে না, তাহলে x2, সেম ভাবে এটা x1, ঠিক আছে, x1। এখন আমরা কিছু জিনিস জানবো কি, আমাদের কোনটাকে কি মানে আমাদের এখানে এই ডিএফ সমান কি, ইএফ সমান কি, এএফ সমান কি, বিই সমান কি, সিডি সমান কি, এগুলো আমরা এখন লিখে ফেলবো। কিভাবে লিখবো, যদি আমরা প্রথমে লিখি এএফ। আরেকটা কথা বলে দিই, আমাদের এই প্রমাণটা অনেকে হয়তো বুঝবে না, না বুঝলেও কোনো সমস্যা নেই, এই প্রমাণটা আমাদের কোনো কাজ আসে না, শুধু আমরা একটু দেখে নিই আমাদের সূত্রটা কিভাবে আসে ওইটা একটু দেখে নেওয়ার জন্য আমরা এই প্রমাণটা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের কি এএফ, এএফ সমান কি হবে, এএফ আমাদের এএফ সমান হবে আমাদের এফ থেকে এর দূরত্ব, আমাদের এফ থেকে এর দূরত্ব কি হবে, এফ থেকে এর দূরত্ব হবে আমাদের এই বিন্দুটা এফ থেকে এ পর্যন্ত কতটুকু উচ্চতা উঠছে, আমাদের এই বিন্দুটা এফ থেকে এ পর্যন্ত কতটুকু উপর উঠছে, ওয়াই1 পর্যন্ত না, আমাদের এই মূল বিন্দু থেকে ওয়াই1 ঘর পর্যন্ত আমাদের এই বিন্দুটা উপর উঠছে, তাহলে আমাদের এটা দূরত্ব আমরা কি লিখতে পারি, ওয়াই1। সেম ভাবে আমাদের বিই সমান কি লিখতে পারি, ই থেকে কতটুকু উপরে উঠছে, বি বিন্দুতে যাওয়ার জন্য ই থেকে কতটুকু উপরে উঠছে, ওয়াই টু। সেম ভাবে ডিসি সমান কি লিখতে পারি, ডিসি সমান লিখতে পারি না ওয়াই3, এই ডিসি তাহলে মূল বিন্দুটা কতটুকু পড়ছে, ওয়াই3, আমাদের ওয়াই3 উপর উঠছে, ওয়াই3 ঘর উপর উঠছে, তাহলে আমাদের এই তিনটা দূরত্ব লিখতে পারি সেম। এবার আমরা কি লিখতে পারি, আমাদের এই ইএফ সমান আমরা কি লিখতে পারি, ইএফ সমান আমরা কি এটা লিখতে পারি না, আমাদের যে যারা আমাদের লেকচার 1 করছে আমরা কি এভাবে লিখতে পারি না, মূল বিন্দু থেকে প্রথমে গেছে x1 ঘর, তারপরে আবার মূল বিন্দু থেকে এটা গেছে x2 ঘর, তাহলে আমাদের এই পুরোটা থেকে x2 পর্যন্ত বিয়োগ দিলে আমরা ইএফটা পাবো না, মূল বিন্দু থেকে এইটুকু যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের পাবো না আমাদের পুরোটা। হ্যাঁ, তাহলে আমাদের এটা কি লিখতে পারি, x1 x2 সেম ভাবে আমরা ডিই সমান কি লিখতে পারি, ডিই। এখন অনেকে বলবে ডিই সমান কি হবে, আমাদের এখানে এই পুরোটা থেকে এতটুকু বিয়োগ গেছে, তাহলে আমাদের কি হয়েছে, আমাদের ইএফ হয়েছে, কিন্তু তাহলে ডিই কি হবে, এখান থেকে এতটুকু যোগ, এখান থেকে এতটুকু যোগ, x2 - x3। অনেকে বলবে আচ্ছা আমাদের ডিই সমান কি হবে, x2 + x3। এটা হওয়ার কথা, কিন্তু আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের x3 জিনিসটা কি আছে, আমাদের মূল বিন্দু থেকে ঋণাত্মক দিকে আছে না, মূল বিন্দু থেকে ঋণাত্মক, অর্থাৎ আমাদের x3 মান কি হবে, আমাদের x3 আলটিমেট মান হবে আমাদের ঋণাত্মক, অর্থাৎ মাইনাস চিহ্ন, তাহলে এখানে কি হবে মাইনাস। সেম ভাবে আমাদের ডিএফ সমান কি হবে, ডিএফ সমান হবে x1 - x3, ঠিক আছে। আমরা আমাদের 6টা জিনিসের দূরত্ব পেয়ে গেছি। এবার আমাদের আসলে প্রমাণ, এখন আমাদের হচ্ছে কি প্রমাণ, এখন আমাদের প্রমাণের ক্ষেত্রে একবার আমরা একটা জিনিস চিন্তা করি, আমাদের এই এ বি সি ডি এফ এর ক্ষেত্রফল কি হতে পারে, আমাদের এ বি সি ডি এফ এর ক্ষেত্রফল কি এটা হতে পারে না, এ বি সি ডি এফ এর ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, আমাদের এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যোগ আমাদের কি লিখতে পারি, এ সি ডি এফ এর ক্ষেত্রফল,
কারণ এটা হচ্ছে যদি এখানে আমরা এই পুরোটাকে একটা ক্ষেত্রফল মনে করি, এই প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র এই দুটোটা যোগফল তো পুরো ক্ষেত্রটা, তাহলে আমরা কি লিখতে পারি এ বি সি যোগ এ সি ডি এফ, এ সি ডি এফ আমরা এটা লিখতে পারি না। এগুলো কিন্তু ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল লেখার জায়গা নয়, ওই জন্য লিখিনি। এ বি সি এর ক্ষেত্রফল, এ সি ডি এফ এর ক্ষেত্রফল। সেম ভাবে আমরা কি এটাকে আবার এটা লিখতে পারি না, এটা কিন্তু ধরলাম 1 নং। সেম ভাবে আমরা এ বি সি ডি এফ এর ক্ষেত্রফল আবার এটাও কি লিখতে পারি না, এ বি ই এফ, এ বি ই এফ প্লাস বি সি ডি ই, বি সি ডি ই, এটাও কি লিখতে পারি না। প্রথমে এ বি ই এফ, এ বি ই এফ প্লাস বি সি ডি ই, দুইটা এটাও তো সমান, এটা 2 নং। তাহলে আমাদের এটাও এ বি সি ডি এফ এর ক্ষেত্রফল, এটাও এ বি সি ডি এফ এর ক্ষেত্রফল, তাহলে এই দুইটা কি আমাদের সমান হবে না? তাহলে এই দুইটা যদি সমান হয়, আমাদের মূল উদ্দেশ্য কি, এ বি সি এর ক্ষেত্রফল বের করা, মানে এটা বের করা। তাহলে আমরা দুইটা যদি সমান হয়, আমরা কি এটা লিখতে পারি না, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান এ বি ই এফ প্লাস বি সি ডি ই মাইনাস এ সি ডি এফ। কেমনে হয়েছে মাইনাস, কেমনে হয়েছে এ সি ডি এফ মাইনাস কেমনে হয়েছে? আমাদের এই প্রথমে এটা সমান এটা লিখছি, আমরা শর্টকাটে লিখে ফেলছি, এক লাইনে লিখে ফেলছি। এটা এখানে এ বি সি এর সাথে প্লাস ছিল, এ সি ডি এফ এখানে ওই সাইডে নিয়ে গেছি, এটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, আমরা স্থানান্তর করে ফেলছি, ডিরেক্ট এক লাইন লিখে ফেলছি আর কি। এখন আমাদের মূল হচ্ছে এটার ক্ষেত্রফল বের করা, তো আমরা এটার ক্ষেত্রফল বের করব এগুলা দিয়ে। এইবার এগুলা দিয়ে কীভাবে বের করবো, এই দেখো এ বি ই এফ, এ বি ই এফ, বি সি ডি ই, বি সি ডি ই, এ সি ই এফ, এ সি ডি এফ, তিনোটা কি, তিনোটাই আমাদের এক একটা ট্র্যাপিজিয়াম না? তিনোটাই কি আমাদের এক একটা ট্র্যাপিজিয়াম না? এ বি ই এফ, বি সি ডি ই, এ সি ডি ই এফ, তিনোটাই একটু খেয়াল করলে, ভালো করে খেয়াল করলে আমাদের তিনোটাই কি এক একটা কি ট্র্যাপিজিয়াম না? তিনোটার কি আছে, তিনোটার সমান্তরাল বাহু আছে, সমান্তরাল বাহু আছে, তিনোটার সমান্তরাল বাহু আছে, তিনোটার উচ্চতা আছে, অর্থাৎ কি তিনোটাই কি আমাদের একটা ট্র্যাপিজিয়াম না? তিনোটা আমাদের এক একটা ট্র্যাপিজিয়াম। তো আমরা কি এখান থেকে লিখতে পারি না, আমাদের তিনোটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বসাই, ওইখান থেকে আমরা ক্যালকুলেশন করে করতে পারি না? তাহলে এখন আমাদের জানতে হবে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র আমরা এখানে শর্টকাটে লিখে দিই, হাফ গুণ, আমরা জেনারেল ম্যাথে অনেকেই করছি, সমান্তরাল বাহুর যোগফল, যোগফল গুণ, গুণ কি উচ্চতা, আমাদের ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণ সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা, হাফ গুণ সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা। তাহলে আমরা এ বি ই এফ, এ বি ই এফ, এখানে সমান্তরাল বাহু কোনটা, ই এফ যোগ এসি না, ই এফ যোগ ই এফ, তাহলে আমরা লিখি কি হাফ ই এফ যোগ এ এফ, আমাদের সমান্তরাল বাহু হয়ে গেছে। গুণ কি, গুণ উচ্চতা। এখন এই ক্ষেত্রটার উচ্চতা কত, এই ক্ষেত্রটার উচ্চতা, আমাদের যদি এটা সোজাসুজি আমরা করতাম, আমাদের এই ক্ষেত্রটার উচ্চতা কত, এই ক্ষেত্রটার উচ্চতা আমাদের ইএফ না, সরি সরি এখানে কি হবে, এখানে বিএফ হবে। আমাদের এই ক্ষেত্রটার উচ্চতা কত, আমাদের এই পুরা ক্ষেত্রটার উচ্চতা কত, ইএফ না? কারণ এই যদি এটাকে আমরা আলাদাভাবে দেখি, আমাদের ট্র্যাপিজিয়াম হওয়ার কথা এভাবে না, আমাদের এই ক্ষেত্রে এটা উচ্চতা না, এখন আমাদের এটা নাই আর কি, আমাদের তাইলে এটার উচ্চতা কত, এটাই তো উচ্চতা মানে ইএফ, অর্থাৎ গুণ ইএফ লিখতে পারি, পারি। সেমভাবে যোগ আমাদের বি সি ডি ই, বি সি ডি ই, এটা বি সি ডি, এখানে সমান্তরাল বাহু কি সিডি প্লাস বিই, সেমভাবে সিডি প্লাস বিই সমান্তরাল বাহু হয়ে গেছে, গুণ উচ্চতা, উচ্চতা এখানে উচ্চতা কত, সেমভাবে ওইটার মতো উচ্চতা এখানে কি ডিএফ ডিই, ডিই সেম, তারপর মাইনাস, এখানে সামনে কি মাইনাস, মাইনাস হাফ গুণ, হাফ গুণ এসিডিএফ, এসিডিএফ, এটা একটা ট্র্যাপিজিয়াম, এখানে সমান্তরাল বাহু কি সিডি যোগ এফ, সিডি যোগ এ এফ গুণ, এখানে উচ্চতা কত, উচ্চতা এখানে উচ্চতা পুরোটাই, এ উচ্চতা এখানে কি পুরোটাই এফডি, এফডি। তা আমরা পেয়ে গেছি আমাদের ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে বলে বসাই ফেলছি, ঠিক আছে। এবার আমরা এগুলোর সবগুলো আস্তে আস্তে মান বের করবো। এই আমরা যে প্রথমে এই মানগুলো লিখছি, প্রথমে মানগুলো যে লিখছি কেন লিখছি, এই এইখানে আমরা বসানোর জন্য এই মানগুলো লিখছি, ঠিক আছে।
এখন আমরা মানগুলো আস্তে আস্তে বসে ফেলি। বিএফ বিএফ সমান আমাদের কি আছে, বিএফ বিএফ সমান হবে y2, এই আমাদের এখানে বলেছিল ওই সময়, এখানে বিএফ হবে। বিএফ সমান আমাদের কি, সরি বিএফ না তো বিই, সরি বিই হবে, বিই ঠিক আছে। আমাদের প্রথমে বিই সমান কি y2, তাহলে বি জায়গায় কি লিখতে পারি y2 প্লাস এএফ, এএফ এর জায়গায় কি y1 সেম ভাবে ইএফ, ইএফ এর জায়গায় কি x1 মাইনাস x2 সেম ভাবে। আচ্ছা এখানে আমরা একটা কাজ করে ফেলি, আমরা এখানে একটা কাজ করে ফেলি কি এখন বলতেছি। আমাদের এই হাফটা কি তিনোটার সাথে আছে না, সো আমরা হাফটা কমন নিয়ে ফেলছি, হাফটা ডিরেক্ট কমন নিয়ে ফেলছি, সো তাই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। সেম আমাদের এটার কাজ শেষ, এখন এটার কাজ, এখানে হাফটা তো ওখানে চলে গেছে, এবার সিডি 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 মানে কি, সিডি মানে y3 প্লাস বিই মানে কি y2 গুণ ডিই মানে কি x2 মাইনাস x3 সেম ভাবে মাইনাস সিডি মানে আবার কি y3 প্লাস এএফ মানে কি y1, তারপরে আমাদের এফডি মানে কি x1 মাইনাস x3, এই আমাদের এখানে লিখছি। এইবার আমাদের কি করতে হবে, সবগুলোকে গুণ করে ফেলতে হবে, হাফ গুণ সবগুলোকে গুণ করে আমাদের এখানে আছে না, এখন আমাদের যেহেতু জায়গা নেই, আমরা একটা সহজে শর্টকাটে আমরা ডিরেক্ট গুণটা আমার দেখে গুণটা করে ফেলছি, তোমরা গুণটা নিজেরা করে ফেলবা। গুণটা করে আমাদের এখানে প্রথমে এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে এটা সবগুলো একসাথে সেমভাবে গুণ করে আমাদের যোগ বিয়োগ করে লাস্টে আমাদের কি অ্যান্সার আসবে, আমাদের অ্যান্সার আসবে যে এটা x1 মাইনাস y2 প্লাস x2 মাইনাস y3 প্লাস x3 মাইনাস y1, তারপরে মাইনাস কি আসবে, মাইনাস আসবে y1 মাইনাস x2 মাইনাস y2 মাইনাস x3 মাইনাস y3 মাইনাস x1, আমাদের লাস্ট লাইন আসবে এটা। আমাদের এখানে যেহেতু জায়গা নেই ওই জন্য গুণটা দেখাচ্ছি না আর কি। এখন আমাদের গুণ করে যোগ বিয়োগ সবগুলা করে আমাদের লাস্ট লাইন কি আসবে, এইটা আসবে, এইটা। এখন এই লাইনটা কি আমাদের পরিচিত লাগে, এই লাইনটা কি দেখো আমাদের পরিচিত লাগে, আমরা কি একদম শুরুতে আমরা একটা জিনিস দেখছিলাম না, আমাদের শুরুতে যখন আমরা, আচ্ছা এখানে একটু ব্যাখ্যা করে দেখাই, আমরা হাফ গুণ x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1 লিখছি, তারপরে আমরা এগুলাকে উপরে গুণ করলে যোগ, নিচে গুণ করলে বিয়োগ, গুণ করছি আমরা কি আসছে x1 y2 মাইনাস প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x1, আমাদের ওই সময় কি এটা আসছে না, ওই সময় এটা আসছে না, তো এখনও কি আমাদের সেম এই x1 y2 x2 y3 x3 y1 y1 x2 y2 x3 y3 x1 সেমভাবে মিলে গেছে, আমাদের পুরোটা ক্যালকুলেশন করে আমাদের সেমভাবে এটা মিলছে। তো আমরা এটা থেকে যদি এইটা আসতে পারি, সেমভাবে এটা থেকে এটা যেতে পারি না, সেমভাবে এটা থেকে এটাতে যাইতে পারি না, তো আমাদের এই লাইন থেকে আমরা ওইখানে যেতে পারবো না, এই লাইন থেকে আমরা তাহলে কি লিখতে পারি, আমাদের এখান দিয়ে যদি লিখি, এই লাইন থেকে আমাদের এখানে যদি আমরা লিখি, প্রথমে আছে কি হাফ, তারপরে কি x1, আমরা এই পুরোটার জায়গায় আমরা কি লিখতে পারি x1 y1 x2 y2 x3 y3 x1 y1, ঠিক আছে। তো আমরা এই পুরোটা থেকে আমরা এখানে গেছি, তো আমরা এখন আমাদের মূল সূত্র কি দেখছি, মূল সূত্র এটা দেখছি, এখন আমরা প্রমাণও করে ফেলছি এটা, তো আমাদের এখন আমরা বলতে পারি আমাদের এই যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এটা সঠিক, আমরা এটা বলতে পারি, কারণ এটা আমরা এখন একদম হাতে নাতে আমরা প্রমাণ করে দেখাইছি, তো আমাদের এটা সঠিক। তো আমাদের এই এবিসি এর ক্ষেত্রফল এটা আমাদের জন্য সঠিক, তো এটা এখন আমরা বলতে পারি, তো আমরা এখানে কি লিখতে পারি, প্রুভড। ঠিক আছে, তো আজকে
আমাদের এটাও প্রমাণ করে ফেলছি, আমাদের ম্যাথগুলো করে ফেলছি। আমাদের ম্যাথগুলো কীভাবে করে তোমরা বইগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর আমাদের এই সূত্রটা প্রমাণ যারা বুঝছো তারা বুঝছো, যারা বুঝো নাই কোনো সমস্যা নেই, এটা দেখা লাগবে না, না কিছু হবে না, শুধু একটু দেখে নিলে ভালো। ঠিক আছে, তো আজকে টাটা।